সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, আপনারা জানেন আগামী 6 তারিখে বাংলাদেশের 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে এবং আজকে আমরা আমাদের আলোচনার বিষয়ে এই বাজেট কেন্দ্রিকই রেখেছি। আমরা আজকে কথা বলবো আসন্ন বাজেট এবং বিভিন্ন খাতে বাজেটটা কেমন হবে এবং এই দুর্বল অর্থনীতিতে বাজেটটা আসলে কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর SM জুলফিকার আলী, রিসার্চ ডিরেক্টর BIDS, এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, একজন অর্থনীতিবিদ। স্যার, আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথম প্রশ্ন আমার আপনার কাছে, জুলফিকার স্যার, যেহেতু বাজেট ঘোষণা করা হবে 24-25 অর্থ বছরের, তো বাজেটের ব্যাপারটা যখনই মাথায় আসে তখনই বাজেট ঘাটতির ব্যাপারটাও চলে আসে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আগামী বাজেটের, জাতীয় বাজেটের লক্ষ্যটা আসলে কি হওয়া উচিত এবং কি করলে এই বাজেট ঘাটতিটা, যেটা সবসময়ের একটা সমস্যা হয়ে এসেছে এই পর্যন্ত, কি করলে এই বাজেট ঘাটতিটা সরকার কমাতে পারে, কি কি পদক্ষেপের মাধ্যমে? ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নিই, আপনি শুরুটা করেছিলেন যেটা দুর্বল অর্থনীতি, সেই দুর্বল অর্থনীতির জায়গা থেকে অ্যানাদার বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে এবং সেখানে প্রায়োরিটি কী হতে থাকে। যে দুর্বল অর্থনীতির বিষয়টাকে আমি একটু ওই জায়গাটা একটু কিছু বলতে চাই, কোয়ালিফাই করতে চাই। আমাদের অর্থনীতিকে দুর্বল অর্থনীতি বলাটা ঠিক হবে না আর কি। কারণটা হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত যে অর্জন, সেটা আমাদের নেশন হিসেবে বা সরকার হিসেবে অর্থনৈতিক অর্জন যেটুকু, সেটা যথেষ্ট আমরা অর্জনের বিষয়টা আমাদের কম না, অর্জনের পাল্লাটা কিন্তু কম না। আপনি যদি দেখেন যে কোভিড আমরা কীভাবে মোকাবেলা করেছি, কোভিডের সময় আমাদের পাশাপাশি দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্য যে কোনো পাশাপাশি দেশের তুলনায় বেশি ছিল এবং সেগুলোকে আমরা সামলে নিয়ে এসেছি। এখন আন্তর্জাতিক পরিস্থিতিতেও একটা ধাক্কা আমরা খাচ্ছি, কিন্তু সেখানে আমরা মোটামুটি একটা সক্ষমতার সাথে চালিয়ে যাচ্ছি। পদ্মা ব্রিজ নিজস্ব অর্থায়নে করা হয়েছে, তারপরে অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। কাজে সেই দিক থেকে একদম দুর্বল অর্থনীতি বললে আমাদের অর্জনটাকে একটু বোধহয় ছোটো করে দেখা হবে আর কি। যে কারণে আমি বলছি যে তারপরে ধরুন আপনার দারিদ্র্য বিমোচনের যে আমাদের অর্জনটা এখন হচ্ছে এক্সট্রিম পভার্টি 5.6% HIS এর অর্জন দেখে, সেটাও একটা যথেষ্ট ভালো অর্জন। কিন্তু আমি যেটা বলতে চাই যে ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের স্বীকার করতে হবে, স্বীকার করে নিয়েই অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব কমপ্লেসেন্সিতে বা আত্মতুষ্টিতে থাকবার জায়গাটা নেই। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা আরও কীভাবে ভালো করতে পারি এবং আগামী দিনে কীভাবে আমাদের এই উন্নয়ন যাত্রাটাকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি, সেই দিক থেকে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, আমার মনে হয় আমাদের আলোচনার জায়গাটা হওয়া উচিত আমাদের চ্যালেঞ্জগুলো কী এবং সেই চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা মোকাবেলা করে আগামী দিনে আরও আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে আগিয়ে নিতে পারি আর কি। সেই দিক থেকে আপনি যথার্থই বলেছেন যে একটা ডেফিসিট বাজেট এবং সেই ডেফিসিটটা কীভাবে আমাদের কমিয়ে আনা সম্ভব। যেমন আমাদের কিন্তু এখন ডেট সার্ভিস যেটা আর কি, ঋণের যে বোঝা, সেটা কিন্তু ক্রমে বেড়ে যাচ্ছে এবং আমাদের প্রতি বছর বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ডেট সার্ভিসের জন্য আমাদের ব্যয় করতে হচ্ছে আর কি। কাজে এই দিক থেকে আমাদের যে ডেফিসিট বাজেট, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাত্রাটা বাড়াতে হবে। কীভাবে সেটা ধরো ট্যাক্সের মাধ্যমে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এখন 9%, তুলনামূলকভাবে অনেক দেশের চাইতে তুলনামূলক একটা যে কোনো স্ট্যান্ডার্ডের তুলনায় একটু কম। কাজে এই ট্যাক্স জিডিপি রেশিওটা আমাদের বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়াতে হবে এবং যাতে করে আমরা বেশি ট্যাক্স সংগ্রহ করে অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণ করতে পারি আর কি। যেমন ধরুন আমাদের NBR-এর ট্যাক্স রেভিনিউ, সেটা যেটা আসে তারও একটা বড় অংশ আসে ইনডিরেক্ট ট্যাক্স থেকে আর কি। ডিরেক্ট ট্যাক্স কিন্তু আমরা সেরকম আশানুরূপ মাত্রা এখনও যেতে পারছি না। আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, যারা ট্যাক্সেবল ইনকাম আর্ন করছে তাদের সবাইকে আমরা ট্যাক্স নেটের মধ্যে আনতে পারছি না। সেখানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আরও শক্তিশালী করা দরকার, আর অধিক সংখ্যক ইনকাম আর্নারকে যৌক্তিকভাবে ট্যাক্স নেটের মধ্যে আনা দরকার এবং সেটাকে দক্ষতার সাথে সেই ট্যাক্স সংগ্রহটাকে কার্যকর করে এটা আমাদের সেই কিন্তু পোটেনশিয়ালিটিটা আছে, আমরা ট্যাক্স রেভিনিউটা বাড়াতে পারি। সেটা যদি আমরা কার্যকরভাবে করতে পারি তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে আমাদের যথেষ্ট সম্পদ আহরিত হবে, সেটা দিয়ে আমরা ডেফিসিটটা মোকাবেলা করতে পারবো। বর্তমান বাজেট এবং আগের বাজেটগুলোতে এইটা সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাদের ট্যাক্স কালেকশনটা বাড়াতে পারে, যাতে করে আমরা অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহটা আমরা বাড়াতে পারি। এটা
মানে রেভিনিউ জেনারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট, ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে মানে অ্যাড্রেস করতে হবে। দ্যাট ইজ আপনার পার্সপেক্টিভ থেকে যে সার্বিকভাবে যাতে দেশের উন্নয়ন হয় আমরা সেটা করতে পারি, কিন্তু খুব সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখতে চাই, আমার জন্য কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে স্যার ট্যাক্সটা অনেক বেশি মনে হয়। একটা সাধারণ জনগণ যে কোনো কিছু কিনতে গেলে 15% তাকে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমি সাধারণ ভোক্তা হিসেবে যদি বলি তাহলে এটা তো আমার জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আপনি ঠিকই বলেছেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ট্যাক্সের তো ধরুন ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যারা ইনকাম আর্ন করছে তাদের ইনকামের লেভেল অনুযায়ী ইনকাম ট্যাক্সের যে বিভিন্ন স্ল্যাব আছে, রেট আছে, সেই অনুযায়ী তারা ট্যাক্স দেবে, তাদের কাছে ট্যাক্স সংগ্রহ করা হবে। এখন যদি আমরা সেই ইনকাম আর্নারদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করতে না পারি, তাহলে রিলেটিভলি ইজিয়ার ওয়ে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা এন্ড ইউজার বা কনজিউমারদের উপর ট্রান্সফার করে দেওয়া, যেটা হচ্ছে ধরুন ভ্যাটের মাধ্যমে ইনডিরেক্ট ট্যাক্স। আপনি কথা বললেন যে কোনো জিনিস কিনতে গেলে ভ্যাট দিতে হচ্ছে আর কি, সেটা মানে বার্ডেনটা পড়ছে ইউজারের উপর, যে কনজিউমারের উপর আর কি। কাজেই কিন্তু আমরা জানি যে আমাদের এই ঢাকা শহরে যদি দেখা যায় অনেক ধরনের প্রফেশনাল আছে যারা যথেষ্ট ভালো ইনকাম করছে, কিন্তু তাদের কিন্তু ট্যাক্সের ডিরেক্ট ট্যাক্সের আওতায় আনতে পারছি না। যে কোনো ট্যাক্স সিস্টেমের স্ট্রেংথটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স থেকে বেশি ট্যাক্স আরোহিত হবে। আমাদের এখানে সেটা হচ্ছে না, আমাদের হচ্ছে উল্টো, যে কারণে বার্ডেনটা পড়ে যাচ্ছে কনজিউমার উপর। বার্ডেনটা ডিসপ্রপোর্শনেটলি নিম্ন আয়, দরিদ্র, হতদরিদ্র যাদের এই ট্যাক্সের বার্ডেন তাদের পড়ারই কথা না, তারা সেটা বেয়ার করছে আর কি। যে কারণে এই জায়গাটায় আমার মনে হয় যে যথেষ্ট নজর দেওয়ার দরকার আছে বই কি আর কি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার মাসিফ স্যার, আপনার কাছে একটু আসি। স্যার, করোনা মহামারীর পর আমাদের অর্থনীতির অবস্থা খানিকটা ভঙ্গুর বলা চলে, খানিকটা বলবো আমি, যেহেতু মেগা প্রকল্পগুলোতেও স্যার যেমন বলছিলেন যে মেগা প্রকল্পগুলোতেও কিন্তু আমরা বেশ ভালো বাজেট পাচ্ছি এবং আমাদের উন্নতি কিন্তু দেখার মতো, উদাহরণস্বরূপ বলা যায় আর কি। কিন্তু স্যার খানিকটা তো ভঙ্গুর হয়েছে এবং অনেক মানুষের কর্মসংস্থান চলে গিয়েছে এবং নানান ধরনের ঝামেলা হয়েছে। তো এই অর্থনৈতিক প্রেক্ষাপটে কোন খাতে আসলে বাজেটটা বেশি হলে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ সহজে করতে পারবো বলে আপনি মনে করছেন? খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ইন্টারেস্টিং ডিসকাশন আজকে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমত যে বিষয়টাকে বোঝাতে আসলে বাজেট জিনিসটা কি। এখন একটা ব্যক্তিরও বাজেট থাকে, দেশেরও বাজেট। ইন্টারেস্টিংলি যখন একজন ব্যক্তি বাজেট করেন তখন হচ্ছে কি সে আয়ের উপরে বেস করে সে ব্যয় করে। তো তার যত টাকা আয় তারপরে সে চিন্তা করে থাকে এটার মধ্যে আমি কত টাকা ব্যয় করবো, সেখানটা সঞ্চয় থাকে। তার হেলথ ইকোনমিক একটা পার্সন যদি সে প্রপার ফাইন্যান্সিয়াল ডায়েট করে। দেশের কথাটা উল্টা। নেশন যখন বাজেট করে তখন সে আগে ব্যয় ধরে, যে তার কত টাকা ব্যয় হবে সেইটাকে ধরে সে আয় করে। সেই জায়গায় সবসময় একটা ঘাটতি থাকে। এই জন্য প্রতি বছর আমরা বাজেটে দেখে একটা ঘাটতি থাকেই। কারণ এটাকে মিট করে কিভাবে, অনেকগুলি খাত থেকে মিট করে। মোস্টলি হচ্ছে কি রেভিনিউ জেনারেশন করতে পারে যে গভর্নমেন্ট বিভিন্ন খাত থেকে। কোভিড একটা বিষয়, কিন্তু আমার কাছে যেটা এখনো মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি কোভিডকে আমরা অনেক আগে পার করে আসছি। কোভিডের যে মহামারী যেটা ছিল, যে ইকোনমিক্যালি যে আমাদের দেশে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা ছিল, সেটা ডেফিনেটলি একটা বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে আমাদের হেলথ ইকোনমিতে। যেভাবে বুস্ট করছিলাম, প্রত্যেকটা দেশ যেভাবে বুস্ট করছিল সে সবাইকে লিমিট করেছে। প্রবলেমটা শুধুমাত্র কোভিড না, প্রবলেম পরে প্যারাইজ করলে হচ্ছে কি ইউক্রেন ওয়ার, সেটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করলো ওয়ার্ল্ড ওয়াইড। তার সাথে সাথে হচ্ছে কি ডলারের যে আপনার ইয়াটা, আমরা কিন্তু এখন যে IMF এর কাছ থেকে যে লোনটা নিলাম, সেটা কিন্তু এখন বাংলাদেশ গভর্নমেন্টের জন্য কিন্তু একটা IMF কিন্তু ইন ওয়ান ওয়ে সেটা হচ্ছে একটা পুরো দেশকে ডিউ ডিলিজেন্সের মধ্যে নিয়ে আসছে। অনেক কিছু বাংলাদেশ গভর্নমেন্ট যেটা হচ্ছে আগে তাদের অনেক কিছু কমপ্লাই করতে হতো না, IMF এর থেকে লোন নেওয়ার পরের থেকে এখন তাদের কিন্তু অনেক ডিলিজেন্টলি করতে হয়, কারণ IMF এর অনেকগুলি শর্ত আছে সেটাকে পূরণ করতে হয়। অনেকগুলি শর্তের মধ্যে থেকে হচ্ছে কি বাংলাদেশে আরেকটা বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং আমি যেটা দেখি, সেটা হচ্ছে কি যে আমরা যদি দেখি আগে আমাদের এইসব দ্বারা মানে বাজেটের আকার থাকতে হচ্ছে কি আপনার 10 থেকে 13%, এখন কিন্তু আমাদের বিভিন্ন ডিউ ডিলিজেন্স মেইনটেইন করতে কিন্তু আকার কিন্তু 5%। এখনকার যে বাজেট যেটা প্রপোজ করা হচ্ছে এটা 8 লাখ কোটি টাকার বাজেট অ্যাপ্রক্সিমেটলি, ফিগারটা অল্প কম বেশি হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি 8 লাখ কোটি টাকার বাজেট। 15% এর মধ্যে অ্যালোকেট করা হচ্ছে যে ফরেন এন্ড ডোমেস্টিক লোন যেটা আমরা নিয়েছি।
ফরেন লোনটা কিভাবে আসতেছে, আইএমএফ একটা এক্সাম্পল, এডিবি অনেক জায়গা থেকে আমরা ফরেন লোন দিচ্ছি বিভিন্ন মেগা প্রজেক্ট করার জন্য। ডোমেস্টিক লোনস গুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের মাধ্যমে হোক অথবা আপনার গভর্নমেন্ট ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডস, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আপনার এখান থেকে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ থেকে হোক অথবা বিভিন্ন কর্পোরেশনের কাছ থেকে হোক, ব্যাংকের কাছ থেকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু লোন দিচ্ছে। সেই লোনগুলো কিন্তু ইন্টারেস্ট পে করতে এই বাজেটের আপনার যে অ্যামাউন্টটা ধরা সেখান থেকে, সো সেটাকে ধরা হচ্ছে 15% টু সাম এক্সটেন্ট। আমি যতটুকু দেখছি এখন ড্রাফট অবস্থায় আছে। 14% ধরা হচ্ছে যে আমরা যে সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন ইস্যুতে, তারপর ইনসেন্টিভস প্রোভাইড করছে। সাবসিডি যেমন হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিসিটি কস্টিং এর উপরে যে সাবসিডি দেওয়া হচ্ছে, যার জন্য মনে করেন হচ্ছে যে আপনার ফুয়েল হোক অথবা আপনার ফার্নেস অয়েল হোক অথবা আপনার কোল, এইসব জায়গায় যে আপনার যে সাবসিডি দেওয়া হচ্ছে, যাতে করে যেভাবেই হোক আমাদের দেশের জনগণদের জন্য আপনার ফুয়েল প্রাইসের জন্য লিমিটেড থাকে, সেটা একটা বিষয় থাকে। 11% এর মতন হচ্ছে কি আমাদের চলে যাচ্ছে হচ্ছে গভর্নমেন্টের এমপ্লয়িজ এর স্যালারিজ, অ্যালাউন্স, এগুলোর পিছনে। 33% চলে যাচ্ছে হচ্ছে আপনার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রতি বছর যেটা আপনার গভর্নমেন্ট সেট করা হয়। আর 27% হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে থেকে। এখন আমরা যে ইস্যুটা নিয়ে, যেটা বার্নিং ইস্যু, সেটা হচ্ছে প্রতি বছর সাধারণ মানুষের মধ্যে হোক, বিভিন্ন বিজনেস এন্টিটির মধ্যে হোক, একটা অ্যাংজাইটি থাকে, একটা ফিয়ার থাকে, একটা কিউরিওসিটি থাকে, কি আসতে যাচ্ছে। গতানুগতিকভাবে আমরা জানি যে হ্যাঁ, সবসময় গভর্নমেন্টের একটা টার্গেটই থাকে যে যেভাবে হোক শেষে ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে রেভিনিউ ইনক্রিজ করে দেওয়া। সিগারেটের মূল্য প্রতি বছর বাড়ে, বিভিন্ন ভাবে গাড়ির উপরে ট্যাক্সেশন আসতেছে, অনেক সোর্স থেকে আপনার দেখা যাচ্ছে হচ্ছে যে না, আমরা বুঝি যে প্রতি বছর আপনার তিন সার্টিফিকেট ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে, সবারই ইনকাম ট্যাক্স প্রোভাইড করতে হবে। যেভাবে হোক সবকিছু কিন্তু এন্ড অফ দ্য ডে কনজিউমারদের উপরে কিন্তু প্রেসার পড়ে। অনেক সময় দেখা গেছে হচ্ছে যে এই কনজিউমার এখনকার যে স্টেট অফ আমাদের যে আপনার ইনফ্লেশনের জন্য যে জিনিসটা হচ্ছে, যে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে গেছে, টেনশনের বিষয়টা হচ্ছে গিয়ে যে এই বাজেটটা কি কোন আসপেক্টে যাবে, কিভাবে এই সাধারণ মানুষের, যাতে করে সাধারণ সব মানুষের জন্য দ্রব্যমূল্যের যে অর্থ, যে আপনার যেভাবে ইনফ্লেশনটা বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সেই অবস্থাতে তাদের ইনকাম বাড়ছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেই অবস্থাতে বাজেটটা তাদের কত বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কারণ বাজেটের মেজরিটি জিনিসটাই আসে হচ্ছে কি আপনার ট্যাক্সেশনের মাধ্যমে, এনবিআর কালেক্ট করে বিভিন্ন সোর্সের মাধ্যমে। এনবিআর তার ডিফারেন্ট উইংস থেকে কালেক্ট করে, ইনকাম ট্যাক্স থেকে থ্রুতে হোক, কাস্টমস হোক অথবা আপনার ভ্যাট হোক, যেভাবে তার এনবিআর এগুলা কালেক্ট করে। ইম্প্যাক্টটা কিন্তু হচ্ছে কি আপনার কনজিউমারদের উপরে। এছাড়াও যদি আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায়, ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যায়, ইনসেন্টিভ যেটা বেড়ে যাচ্ছে যদি আপনার কমায় দেয়, একটা থট আসছে যে বিদ্যুতের দাম বেড়ে যাবে, কারণ যে এই জায়গাটা যে গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিত, সেটা এখন আস্তে আস্তে গভর্নমেন্ট কমিয়ে দিবে। তো এটা যদি কমিয়ে দেয় ইনসেন্টিভ দেওয়াটা, তখন কি হবে, ইভেনচুয়ালি কিন্তু কনজিউমারদের কিন্তু আমরা কিন্তু বিদ্যুৎ ছাড়া থাকতে পারবো না, তখন এই বিদ্যুতের দাম বেড়ে যাবে। অলরেডি কিন্তু বিদ্যুতের দাম আমরা দেখছি যে হ্যাঁ অনেকটুকু টু সাম এক্সটেন্ট বেড়ে গেছে, যেটা হচ্ছে অনেক মানুষকে কিন্তু ইম্প্যাক্ট করতেছে। যারা বিদ্যুতের উপর বেস করে বিজনেস রান করে, অনেকগুলি আপনার ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, সেটা কিন্তু মানে আপনার ইম্প্যাক্ট ক্রিয়েট করে তাদের প্রোডাকশনের উপরে। এই প্রোডাকশনের ইম্প্যাক্টটা কিন্তু ইভেন্চুয়ালি কনজিউমারদের উপরেই কিন্তু আসে। তো আমরা যে বিষয়টাকে নিয়ে আমরা যে বার্নিং ইস্যুটা, আমার কাছে মনে হয় যে এই বাজেটটা যখন করা হবে, গভর্নমেন্টের প্রত্যেকটা এন্টিটি তাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি দেখা, সেটা হচ্ছে যে কিভাবে কনজিউমার ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করে রাখা যায়, কিভাবে সাধারণ মানুষের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করে রাখা যায়। ইনডাইরেক্ট ট্যাক্সেশনের মাধ্যমে যেভাবে আপনার টার্গেটটাকে মিট করা হয়, সেটার কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে কিন্তু সাধারণ মানুষের উপরে, ভোক্তাদের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আমরা এখন একটা জিনিস এখন আমি আমার সামনে কয়েকদিন ধরে আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের আগে একটা সময় ছিল সঞ্চয়পত্রের উপরে কিন্তু মানুষজন একটা ডিপেন্ডেন্সি ছিল। হ্যাঁ, যে কেউ সঞ্চয়পত্র, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কিন্তু সঞ্চয়পত্র কিন্তু কমে যাচ্ছে। এখন কিন্তু সঞ্চয়পত্র কিন্তু হচ্ছে না, কারণ এটা লিমিট করে দেওয়া হচ্ছে যে এত টাকা স্ল্যাব করে দিল, 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত একটা স্ল্যাব ইন্টারেস্ট, 5 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 50, এভাবে স্ল্যাব করে ইভেন্চুয়ালি যাতে করে হচ্ছে কি আপনার প্রাইভেট ব্যাংকস গুলো যেন টিকে থাকতে পারে। কিন্তু গভর্নমেন্টে কিন্তু সেটাও কিন্তু গভর্নমেন্ট দেখলো যে ইটস নট হেল্পিং দ্য প্রাইভেট ব্যাংকস। কারণ অনেক সময় দেখা গেছে ব্যাংকস গুলি ঠিক মতন লোনের অথবা এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা ক্লিয়ার আউট করতে পারে না। এখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন হাতে কিন্তু মানুষের কাছে টাকা নেওয়া ট্রাই করছে, গভর্নমেন্ট বিলস, ট্রেজারি বন্ডস, সেগুলোকে ইস্যু করে। যেই বন্ডস বিলস আগে 12%, 8% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হতো, সেগুলো এখন 12%, রাইট নাও 12% চলছে। আমার প্রেডিকশন হচ্ছে এটা 14% পর্যন্ত চলে যাবে ইন্টারেস্ট রেট। এটা আসবে কোথা থেকে? এটা আসবে হচ্ছে এই বাজেটের মাধ্যমে। এই যে 15% আমরা যে দেখতেছি হচ্ছে অ্যালোকেট করা হচ্ছে লোনস
লোনের ইন্টারেস্ট গুলোকে ক্লিয়ার করার জন্য, অথবা বিভিন্ন ধরনের যে আপনার বরোইংস, এই বরোইংসটাতে আমাদের কাছ থেকে যাচ্ছে, আমাদের কাছে ফেরত আসতেছে লাইবিলিটিটা। আমরাই আপনার সঞ্চয়পত্রের জন্য যখন দেখা গেছে হচ্ছে 11.5% পর্যন্ত ইন্টারেস্ট রেটের একটা ফ্লেক্স একটা বেনিফিট পাওয়া যেত। এখন সঞ্চয়পত্রের তুলনায় মানুষ ইনভেস্ট করতে যাচ্ছে বন্ডসের উপরে, যেখানে 12% তো এখন ফ্ল্যাট আছে, মানে প্লাস মাইনাস হিসাব করলে বিভিন্ন 10 ইয়ারে। আমার প্রেডিকশন হচ্ছে এটা 14% পর্যন্তই যাবে। কারণ কি? কারণ বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে যেভাবে মোর এন্ড মোর মানে বরোইং করতে সাধারণ মানুষের কাছ থেকে, যাতে করে ইভেন্চুয়ালি যেন দেশের অর্থনীতিটাকে যেন কাঠামোটাকে ঠিক করে রাখবে, ইনফ্লেশনটাকে কমানোর জন্য। এছাড়াও আমাদের যে আরেকটা বড় একটা টেনশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট। এই এক্সপোর্ট সেক্টরটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা ফ্যাক্টর। কোভিডের যে কথাটা আপনি আমাকে বলেন, অনেক ইন্ডাস্ট্রিজ গুলি কিন্তু এক্সপোর্ট করতে পারেনি। ইভেন কোভিডের সময় দেখা গেছে তারা লোনের উপরে তারা তাদের ফ্যাক্টরিজ গুলোকে চলতো, কিন্তু তারা এক্সপোর্ট হয়নি, প্রোডাকশন হয়নি, লোনের ইন্টারেস্ট অ্যামাউন্টটা বেড়ে গেছে, ইভেন্চুয়ালি তাদের প্রোডাকশন বন্ধ। এখন তারা দেখা গেছে হচ্ছে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে অনেকগুলি দেশেতে। বাংলাদেশের সাথে কম্পিটিশনে ছিল কম্বোডিয়া, ছিল ভিয়েতনাম, ছিল। তারা দেখা গেছে হচ্ছে অনেকগুলি অ্যাটমসফিয়ারটাকে তারা প্রপারলি ইউটিলাইজ করে ফেলেছে তাদের এই ফাইন্যান্সিয়াল বিভিন্ন ধরনের স্কিমস ইউজ করে। আমাদের দেশে দেখা গেছে অনেক সাকসেসফুল, আমার অনেক ক্লায়েন্টস আছে যারা ভেরি গুড বিজনেস এন্টিটিস, যারা দেখা গেছে হচ্ছে আরএমজি সেক্টরে বড় একটা কন্ট্রিবিউশন রাখবে। তারা দেখা যাচ্ছে ব্যাড লোনের জন্য তারা তাদের বিভিন্ন ধরনের তারা এলসি ওপেন করতে পারছে না, বিভিন্ন আপনার ধরনের মানে কমিটমেন্ট মিট না করতে পারাতে তারা এখন আপনার ইভেন্চুয়ালি দে আর ক্লোজিং দেয়ার বিজনেস। তো এইসব তারা আর একবার যদি বাংলাদেশে কোনো এন্টিটি যদি ব্ল্যাকলিস্টেড হয়ে যায় ইন্টারন্যাশনাল উইং এর আন্ডারে, তখন ইভেন্চুয়ালি সেই কোম্পানি দাঁড়াতে পারে না। আমরা রানা প্লাজাতেও দেখছি একই সিচুয়েশন আছে। তো আমার মনে হয় যে এই কোভিডের যে ইম্প্যাক্ট আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে, আমার মনে হয় কোভিডের ইম্প্যাক্টটা বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে আমাদের দেশে এক্সপোর্টের, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। মাসিফ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথায় অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে, কিন্তু আমি যদি খুব স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাই, জাস্ট কি পয়েন্টে, যে এই সময় আসলে কোন কোন খাতে সরকারের একটু বেশি নজর দেওয়া উচিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে, একদম জাস্ট শর্টকাটে। জি, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি যে দেখেন, আমি কিন্তু একটা জায়গায় বললাম যে 11%-এর মতো কিন্তু ধরা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজের স্যালারিজ অ্যালাউন্স দেওয়ার জন্য। এটা যদি আমরা দেখি যে এভেন্চুয়ালি মানে টু বি ভেরি অনেস্ট, গভর্নমেন্ট এমপ্লয়িজরা আমাদেরকে অনেক সোসাইটিকে অনেক বড়ভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে তারা আপনার মানে হেল্প করে সব সেক্টরেই হোক। কিন্তু আমি একটা জিনিস যেটা আমার পার্সোনাল ভিউ, আমি জানি না এটা হয়তো অনেকজনের সাথে ভ্যারি করতে পারে, অথবা আপনাকে আমাকে সাপোর্ট করতে পারেন, অ্যাবসলিউটলি সাবজেক্টিভ নট অবজেক্টিভ। যেটা হচ্ছে কি যে আমাদের গভর্নমেন্টে কিন্তু আমাদের অনেক আগে কিন্তু এত ডিপার্টমেন্ট ছিল না, মিনিস্ট্রি এত অধিদপ্তর ছিল না। এখন কিন্তু আমি দেখি যে অনেক মিনিস্ট্রি আন্ডার অনেকগুলি ডিপার্টমেন্টস, অনেক অধিদপ্তর হয়ে গেছে, ডাইরেক্টরেটস হয়ে গেছে। এত ডাইরেক্টরেটস, এত অধিদপ্তর ইভেন্চুয়ালি কি করছে? ইভেন্চুয়ালি হচ্ছে কি মোর অ্যান্ড মোর ইনজেক্ট করছে হচ্ছে কি যে মোর এমপ্লয়, মোর আপনার মানে গভর্নমেন্ট রেভিনিউতে আপনার এগুলোকে আপনার অ্যাকোমোডেট করা হচ্ছে। যদিও অনেকগুলি গভর্নমেন্ট বডি আউটসোর্সিং এর মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে তারা মানুষের তাদের ডেইলি নিডস গুলোকে তারা স্যাটিসফাই করছে, কিন্তু ইভেন্চুয়ালি কিন্তু এটার ইম্প্যাক্ট এটা কিন্তু এত বড় না। যদি আপনি ডাইরেক্টরেট ওপেন করতেই থাকেন একটার পর একটা, বিভিন্ন মিনিস্ট্রি আন্ডার বিভিন্ন উইংস করতে থাকেন, বিভিন্ন ডিপার্টমেন্টস করতে থাকেন, এমপ্লয়িজ তো গভর্নমেন্ট এমপ্লয়িজ তো বাড়বে। তো যত বাড়বে তত আপনার স্যালারি দিতে হবে, তাদের স্যালারি দিতে হবে, তাদের প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, তাদের গ্র্যাচুইটি দিতে হবে, সবকিছু আপনার এনশিওর করতে হবে লাইফ টাইম। এটাকে একটা এটা কোথা থেকে আমাদের ট্যাক্স পেয়ারদের মানি থেকে তো যাচ্ছে। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের এই জায়গাটাকে একটু অ্যাটেনশন দিয়ে, অনেকে ইনফ্যাক্ট আমি কয়েকটা জায়গায় আমি অনেক রিভিউজ দেখছিলাম যে এইটাকে মিট আপ করতে গিয়ে আমাদের দেশে একটা বড় একটা জায়গা যেখানে হচ্ছে মানে করতে পারতেছে না গভর্নমেন্ট, সেটা হচ্ছে যে স্পেন্ডিং লিমিট করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তারপর হচ্ছে আপনার সোশ্যাল সেফটি সেক্টর, এই এরিয়াটা। এটা কিন্তু সরকারের খুব বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করা উচিত, যে হ্যাঁ হেলথ কিভাবে আপনার মোর এন্ড মোর ইউটিলাইজ। WHO কিন্তু অনেক গাইডলাইন্স বলে দেওয়া আছে যে না, একটা দেশে একজন নাগরিক এত % পর্যন্ত কিন্তু আপনার অ্যালটমেন্ট থাকা উচিত তার স্বাস্থ্যের জন্য, যেখানে কিন্তু আমাদের অনেক কম। আমরা কোভিডের সময় দেখেছি যে আমাদের অনেক সময় ডক্টর অনেক সাফার করেছে, তাদের মাস্ক ছিল না, পিপি যে প্রোটেক্টিভ মেজার যেগুলি তাদের নিতে হতো অপারেশন করার জন্য, পেশেন্ট দেখার সময়, সেগুলি তাদের কিছু ছিল না। ইভেন্চুয়ালি অনেক মানে গুড ডক্টরস দে এন্ডেড দেয়ার লাইফ বিকজ অফ দ্য ল্যাক অফ দিস থিংস। ওয়েল, এখন আমার কাছে মনে হয় যে হেলথ সেক্টরটা অনেক ইম্পর্টেন্ট একটা সেক্টর, যেখানে আমার মনে হচ্ছে আরো বেশি অ্যালোকেশন থাকা উচিত। এডুকেশন সেক্টরটা, বেসিক এডুকেশন আমরা দিচ্ছি, গ্রামে সব জায়গায় স্কুল আছে সবকিছু, কিন্তু আমার মনে হয় মোর স্পেশালাইজড
যে ইউনিভার্সিটি এরিয়াগুলোতে যখন মনে করেন একটা স্টুডেন্ট যখন এসএসসি পাস করে ইউনিভার্সিটি লেভেলে যখন চলে যাচ্ছে তখন তার কিন্তু কস্ট কিন্তু কমছে। আমরা কিন্তু সেই জায়গাগুলোকে দেখছি। আমার মনে হচ্ছে গভর্নমেন্টের এটা একটা ইন্টারেস্ট থাকা উচিত যে না আমরা ইউনিভার্সিটি সেক্টরগুলোতে ইউনিভার্সিটি লেভেলে যখন একটা ছেলে মেয়ে পড়াশোনা করে যখন আগাবে তখন সেখানে কিভাবে তাকে আপনার মোর তার এডুকেশন এক্সপেন্ডিচার কমে আসা যায় যাতে করে সে যেন আরো ফ্লারিশ করতে পারে। কেন বাংলাদেশে আপনার এরকম হবে যে প্রত্যেকটা জিনিসের জন্য দেশের বাইরে আপনার ইয়াতে চলে যাবে, বাংলাদেশের কস্ট মিট আপ করে যাবে। কস্টটা এরকম থাকা উচিত যাতে করে যে না চায়নাতে একটা এডুকেশন পার্সন না করে সে বাংলাদেশে করতে পারে, মনে করতে পারে যে না ঠিক আছে আমি এখানে বসে আই ক্যান মিট মাই গোলস এন্ড এভরিথিং। আমি অনেক সময় দেখি যে স্টুডেন্টসরা দেশে বাইরে টার্গেট করে পড়তে যাওয়ার জন্য মনে করে যে ঠিক আছে আমি ওখানে গেলাম আমি পার্ট টাইম জব অথবা কিছু করে আমি কিছু রেভিনিউ কিছু মানি জেনারেট করতে পারবো, আমার এক্সপেন্ডিচার কমে যাবে। অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাওয়া ট্রাই করে, জার্মানি, পোল্যান্ডে মনে করে যে না। কিন্তু আমার মনে হয় যে যদি বাংলাদেশে যদি ইউনিভার্সিটি লেভেল এডুকেশন কস্ট যদি কমায় দেওয়া যায় এই জায়গাটা যদি বাজেটে টার্গেট রাখে তাহলে আমার মনে হয় যে মোর স্টুডেন্টস উইল বি ইনক্লাইন্ড টু কাম এন্ড মানে স্টে ইন ঢাকা বাংলাদেশ ইনস্টেড অফ মানে ট্রাভেলিং অ্যাব্রড এই হায়ার এডুকেশন পারসু করার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলফিকার স্যার আপনার কাছে আমি একই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই যে আমরা কিন্তু দেখি যে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আর্থিকভাবে সচ্ছল মোটামুটি যারা তারা কিন্তু চিকিৎসার জন্য সবসময় ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব জায়গাগুলোতে চলে যাচ্ছে। এটার একটা বড় কারণ হতে পারে যে আমরা স্বাস্থ্য খাতে আমাদের হয়তো বা বাজেটটা কম এবং সেই জন্যই আমরা কিন্তু এই খাতে অত সুযোগ সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। চিকিৎসার ক্ষেত্রে তারা ভরসাটাও পাচ্ছে না কারণ পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেই তারা মনে করছে, এই জন্যই তারা দেশের বাইরে পাড়ি জমাচ্ছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, কতটা গুরুত্বের সাথে এই খাতটাকে দেখা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আবার আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি এর আগে যে একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে আসলে আগামী বাজেটে আমাদের প্রায়োরিটি কি হওয়া উচিত, অ্যালোকেশনের ক্ষেত্রে কোন সেক্টরগুলো প্রায়োরিটি পাওয়া উচিত, সেই কথাটা বলে নিয়ে আপনার এই সুনির্দিষ্ট হেলথ রিলেটেড কথাই ওটার মধ্যে চলে আসবে। যদিও একটা হচ্ছে যে একদম সুনির্দিষ্টভাবে যদি আমরা বলি, একটা হচ্ছে আমাদের বর্তমানে চ্যালেঞ্জগুলোকে, একটা ইনফ্লেশন একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেশন এবং ফিসক্যাল ডেফিসিট, যেটা সেই ডেফিসিটটা আমরা কীভাবে ম্যানেজ করবো বা কমিয়ে নিয়ে আসবো সেটা, তার সাথে ডেট সার্ভিসিং, সাবসিডি ম্যানেজমেন্ট, এই ধরনের বিষয়গুলো আমাদের এখানে আছে। সেগুলো হচ্ছে রেভিনিউ জেনারেশন কীভাবে বাড়ানো যায়, বাড়াতে গেলে আমাদের হচ্ছে অন্য সোর্সের উপর নির্ভর করতে হবে না, লোন নিতে হবে না প্রাইভেট সেক্টর থেকে বা বাইরে থেকে আর কি। কাজে এই একটু আগে যেটা আলাপ করলাম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন যে অর্থই যে কোনো যে সোর্স থেকে আমরা নিয়ে আসি সেটা আমাদের অ্যালোকেশনের ক্ষেত্রে প্রায়োরিটি কী হবে। সেক্ষেত্রে একটা হচ্ছে যে ধরুন আমাদের সোশ্যাল সেক্টরের উপর যে স্পেন্ডিংটা, এডুকেশন, হেলথ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেটা এই তিনটা জায়গায় আমার কাছে মনে হয় আমাদের আরেকটু বেশি নজর দেওয়ার দরকার আছে বই কি। আমি এডুকেশনের কথা যদি বলি, আমাদের পূর্ববর্তী বক্তব্য উনি বলেছেন এডুকেশন, টার্সিয়ারি এডুকেশন কথা বলছেন, সেটা ঠিক আছে, কিন্তু টার্সিয়ারি এডুকেশনে কিন্তু আমাদের নিম্ন আয়, দরিদ্র, হতদরিদ্র ছেলেপেলেরা খুব কম আসে আর কি। স্যার একটু দুঃখিত, আমি আপনাকে কিছুক্ষণের জন্য থামাচ্ছি, একটা ব্রেকের সময় হয়ে গেছে। দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক বিরতির পর আরও একবার ফিরে এলাম এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে এবং এই দুর্বল অর্থনীতিতে বাজেটটা কেমন হওয়া উচিত এই ব্যাপারে কথা বলছিলাম। স্যার আপনি যেটা বলছিলেন আপনি একটু কন্টিনিউ করুন। আচ্ছা ধন্যবাদ। না আমার মনে হয় খুব একটা সময় পাওয়া যাবে না, দ্রুতই শেষ করি। সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের ইনফ্লেশন, তারপরে হচ্ছে বর্তমানে যে চ্যালেঞ্জগুলো ইন্টারন্যাশনাল লোকাল, সেই মিলে এবারের বাজেটের আকার হয়তো অন্য বছরের তুলনায় যে হারে বাজেটের আকারটা বাড়ানো হতো এবার হয়তো সরকারটি সতর্ক থাকবে অতটা না বাড়িয়ে একটা সীমিত পরিসরের বাজেটটা রাখতে। সেই ক্ষেত্রে আমাদের তো কম্পিটিং সেক্টর আছে, কোন সেক্টরের মধ্যে কী অ্যালোকেশন হবে, সেই অ্যালোকেশনের মধ্যে প্রায়োরিটি কীভাবে নির্ধারণ করা হচ্ছে। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে প্রত্যাশা করব এবং বলতে চাই সেটা হচ্ছে সোশ্যাল সেক্টর, এডুকেশন, হেলথ এবং সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, এই তিনটা সেক্টরে একটু প্রায়োরিটি দিয়ে অ্যালোকেশনটা বাড়ানো উচিত। সেক্ষেত্রে টাকাটা কোত্থেকে আসবে, কারণ
অর্থ 100% কাজে কোনো না কোনো জায়গা থেকে কাটছাট করতে হবে। সেই জায়গায় হচ্ছে আমাদের যে বড় প্রজেক্টগুলো, সেই বড় প্রজেক্টের সিলেকশনের ক্ষেত্রে একটু মোর জুডিশিয়াসলি যেন সিলেক্ট করতে পারি, সেখানে যদি কিছু টাকা সাশ্রয় করতে পারি তাহলে এই সেক্টরগুলো দিতে পারবো। কেন এই সেক্টরের কথা বলছি আমি? এডুকেশনে আমাদের অর্জন কিন্তু অনেক, প্রাইমারিতে ইউনিভার্সাল অলমোস্ট 98% এনরোলমেন্টের, ড্রপ আউট আমরা কমিয়ে নিয়ে আসি, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু একটা বিষয়, যে বিষয়টা আমাদের একদম আশু নজর দিতে হবে। সেকেন্ড, হেলথের কথা আপনি বলে, যারা অবস্থা সম্পন্ন তারা বাইরে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু আমার তো একেবারে আপামর জনসাধারণের জন্য এখানকার যেমন আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন উপজেলা লেভেলে আছে, এইগুলো কিন্তু স্ট্রেনথেন করা, এবং যাতে করে সাধারণ মানুষ এই হেলথ সেন্টার থেকে রিকোয়ার্ড স্বাস্থ্যসেবা পায়। কাজে এটার জন্য তো একটা হচ্ছে অ্যালোকেশন একটা বিষয় আছে, আর একটা হচ্ছে এটার মান উন্নয়ন একটা বিষয় আছে, আর একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা আছে, এটা কিন্তু আমাদের ধরুন প্রায় 150 অর্সো সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, কিন্তু এর মধ্যে সবগুলোই কিন্তু একদম পুরো মানে ভালনারেবলদের ফোকাসড প্রোগ্রাম কিন্তু না, এর মধ্যে পেনশন আছে, অন্য কিছু আছে। কাজে এটাকে একটু ফিল্টারিং করা দরকার, কোনগুলো আসলে দরিদ্র, হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষকে সার্ভিস দিচ্ছে, এবং সেখানে অ্যালোকেশনটা বাড়ানো, যাতে করে অধিক সংখ্যক বেনিফিশিয়ারি সাপোর্ট দিতে পারি, এবং সাপোর্টের পরিমাণটা যদি অ্যালাউন্সের পরিমাণটা বাড়ানো যায়, যাতে করে সেটা দিয়ে ন্যূনতম কিছু একটা তারা বেনিফিটেড হয়, ট্যানজিবল একটা বেনিফিট তারা পায়। কিন্তু এখন হচ্ছে যে যথেষ্ট আমরা দিচ্ছি, বেনিফিশিয়ারি বাড়াচ্ছি, কিন্তু যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা একটা টোকেন অ্যামাউন্ট, সেটাতে অনেক বেশি খুবই সামান্য। মানে আমরা কিন্তু দেখছি যে সুরক্ষা খাতে বাজেট এবার বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু সুবিধাভোগীর সংখ্যাও বাড়বে, কিন্তু যেই পরিমাণে তারা সুবিধা পাচ্ছে এটা আসলে কত সুবিধা বলবো, 700 টাকা মাসে আপনি কৃষি মজুরি ধরেন, একদিনের কৃষি মজুর সমান, সেটা দিয়ে খুব বেশি একটা তাদেরকে যে আমরা সাপোর্ট দিতে পারছি। কিন্তু যেহেতু সরকারের রিসোর্স লিমিটেড, কিন্তু ওই যে একটা বিভিন্ন সেক্টরের মধ্যে একটা প্রায়োরিটি নির্ধারণ করে যাওয়া, সেই জায়গায় আমি প্রত্যাশা করবো সোশ্যাল সেক্টরটাকে প্রায়োরিটি দেওয়া। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমরা কিন্তু এখন ওই যে যেমনটা আমি শুরুতে বলছিলাম যে অনেক উন্নতি অগ্রগতি অর্জন করেছি, আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, কোয়ালিটি হিউম্যান ক্যাপিটাল আমাদের ডেভেলপ করতে হবে, সেটা ছাড়া এগুলোটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে, যে কারণে ওই জায়গাটায় আমি একটু বিশেষভাবে জোর দিতে চাই আর কি, কোয়ালিটি হিউম্যান ক্যাপিটাল। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখি যে উন্নয়নের ক্ষেত্রে বড় বড় প্রকল্পগুলোতে অনেক বেশি এমফাসাইজ করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে একই সাথে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। এই ব্যাপারে আপনি আসলে কি মনে করেন, যে আমাদের কি দুই জায়গায় একটু সমান হওয়া উচিত না, বা আমি বলবো যে ইকুয়াল না, ইকুইটি ওয়াইজ ট্রিট করা উচিত, যে যেটা পিছিয়ে আছে সেটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া? এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণ করেছেন। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার আছে, আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরকার আছে। গ্রাজুয়ালি হয়তো ডিজিডিপির কন্ট্রিবিউশন এগ্রিকালচার আগে বেশি ছিল, গ্রাজুয়ালি এখন ইন্ডাস্ট্রি সার্ভিস এগুলো বেশি হচ্ছে, কিন্তু তাই বলে আমাদের কৃষি এবং গ্রামীণ অর্থনীতিকে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না আর কি, কারণ এখনও কৃষি আমাদের খাদ্যের যোগান দিচ্ছে, এবং গ্রামীণ অর্থনীতি থেকে আগে কিন্তু শুধুমাত্র যে মানে কৃষিপণ্য উৎপাদিত হতো, খাদ্যদ্রব্য, সেটা কিন্তু এখন কিন্তু অনেক ডাইভার্সিটি অ্যাক্টিভিটি গ্রামীণ অর্থনীতি তৈরি হচ্ছে, এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কৃষি বহির্ভূত অ্যাক্টিভিটিতে তারা যুক্ত হচ্ছে। কাজে তাদের যে কথাটা বলেছেন অ্যাবসলিউটলি, আমাদের যে কথাটা আমি একটু বললাম যে একটু প্রায়োরিটি বেসিস একটা প্রজেক্ট সিলেক্ট করে সেই অর্থটা যদি আমরা ডাইভার্ট করতে পারি, সোশ্যাল সেক্টরের কথা বলছি এখন আপনার জন্য, দ্যাট ইজ অলসো ট্রু। গ্রামীণ অর্থনীতি, কৃষক, ওখানে যারা বসবাস করছে তাদের কর্মসংস্থান, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই জায়গাটা যদি আরেকটু প্রায়োরিটি বেসিসে আমরা দিতে পারি, তাহলে কিন্তু ওই যে কথাটা আমরা ইনক্লুসিভ গ্রোথের কথা বলি, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলি, কারণ হচ্ছে আমরা গ্রোথ অর্জন করছি, আমরা ডেভেলপ করছি, এই গ্রোথটা যাতে মুষ্টিমেয় একটা অংশের মানুষের মধ্যে এটা পুঞ্জীভূত না হয়, একেবারে দেশের সামগ্রিক জনগোষ্ঠী সেই গ্রোথের ডিভিডেন্ড বা গ্রোথের বেনিফিট যেতে পায়, সেই জন্য আপনি যেটা বলছেন গ্রামীণ অর্থনীতি খুবই তাৎপর্যপূর্ণ, সেটাকে আপনাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব মাহসিব স্যার। আমি আপনার কাছে একটু আসলাম একদম ছোট্ট করে, আমাদের সময় খুবই কম, আপনি জাস্ট 2 মিনিট সময় পাবেন হয়তো বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাজেট প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন, এটার মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আসলে মিনিমাইজ করার জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। যদিও আপনার এটা অনেক বড় ডিসকাশন লাগে, এটাতে বাজেট প্রণয়ন বাস্তবায়নের মধ্যে সবসময় গ্যাপ থাকবেই, এটাই ছিল চলবে আর সেটা থাকবে, কারণ সবসময় যেটা থাকে হচ্ছে যে গভর্নমেন্ট তো হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পাবলিক, তো
তো যখন গভর্নমেন্ট যখন এই বাজেটটাকে যখন আপনার ইমপ্লিমেন্ট করতে যায়, তখন বিভিন্ন মহল থেকে কিন্তু আপনার অর্থাৎ বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা কিন্তু এখানে এসে কিন্তু তাদের প্রবলেমস গুলোকে শো করে, তখনও কিন্তু গভর্নমেন্ট একটা দায়িত্ব থাকে যে এটাকে অ্যাড্রেস করার। সেই জন্য কিন্তু ঘাটতি সবসময় থাকে। ইনফ্যাক্ট এবার বাজেটের আকারটাও কিন্তু 5% করা হয়েছে, নর্মালি যে 12 থেকে 13% পর্যন্ত বাজেটের আকার থাকে। একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের দিক থেকে প্রতি বছর কিন্তু বাজেটে একটা বিষয় থাকে যে কালো টাকাকে মেগালাইজ করার জন্য। কালো টাকাটা কিভাবে আমাদের দেশে আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই যে অনেক বিগ অ্যামাউন্ট অফ মানি দেশের বাইরে চলে যাচ্ছে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। এখন প্রত্যেক বছর গভর্নমেন্টের একটা টার্গেট থাকে যে টাকাটাকে যেন বাংলাদেশে ফেরত চলে আসে, তারা এটাকে লিগালাইজ করবে 15% অথবা সামথিং, একটা বিগ অ্যামাউন্ট অফ ট্যাক্সেশনের মাধ্যমে। প্রবলেমটা করতে হয়, প্রবলেমটা হচ্ছে তারপরেও প্রতি বছর এটা দেওয়ার পরে এটা প্রণয়ন করা হচ্ছে না একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে মানুষজন সাহস পায়। যদি কারোর কাছে দেখা গেছে ব্ল্যাক মানি রয়ে যায়, সে ভয় পায়। কারণ আমাদের দেশে কিছু মামলা মোকদ্দমায় আমি যেটা দেখছি, যেটা আমি যে এনবিআর অ্যালাউ করছে যে আপনি ব্ল্যাক মানিকে আপনি লিগালাইজ করার জন্য, কিন্তু সেটা হওয়ার সাথে সাথে দুদক যখন ইনফরমেশন পাচ্ছে, দুদক যে কিন্তু ঠিকই কিন্তু সেখানে অ্যান্টি কারাপশন কমিশন আইনের আন্ডারে কিন্তু মামলা করে দিচ্ছে। প্রবলেম যেটা হয়, এই ধরনের ইন্ডিভিজুয়াল যাদের কাছে ব্ল্যাক মানি মজুদ আছে, যারা দেখা গেছে বাইরে ট্রান্সফার করে ফেলেছে, তারা বাংলাদেশে ভয় পাচ্ছে। ঠিক আছে, আমি বিগ অ্যামাউন্ট অফ ট্যাক্স দেওয়ার পর আমি বাংলাদেশে নিয়ে আসলাম, কিন্তু কালকে যদি দুদক যে যদি আমার এটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে যদি আমাকে আবার জেলে ঢুকায় দেয়, তার থেকে বলে এটা আমার টাকাটা দেশে বাইরে। সো এটা একটা বড় একটা বিষয় আমার কাছে মনে হয়, যেটা গভর্নমেন্ট একটা সিনক্রোনাইজেশন করা উচিত দুদক আর এনবিআর এর মধ্যে। এনবিআর যদি একবার কোনো ব্ল্যাক মানিকে যদি লিগালাইজ করে দেয়, হোয়াইট মানি হিসেবে কনসিডার করে ফেলে, সেই ইস্যুতেই যদি আবার দুদক যদি অ্যান্টি কারাপশন কমিশন যদি ইনভেস্টিগেশন করে ক্রিমিনাল অফেন্স লঞ্চ করে ফেলে, তখন কিন্তু মানুষজন কিন্তু মনে করবে ঠিক আছে ফাইন, আমি যে টাকাটা ওভার ইনভয়েসিং অথবা আন্ডার ইনভয়েসিং করে দেশের বাইরে পাচার করে ফেলেছি, যেভাবেই হোক, সেটা আমি আবার দেশের মধ্যে আনাটা হয়তো আমার জন্য একটা লাইফ রিস্ক হতে পারে। তো কিন্তু ইভেনচুয়ালি কিন্তু মানুষজন যারা বিদেশে ইনভেস্টমেন্ট করে রেখেছে, তারা আমার কাছে মনে হচ্ছে যে তারা কিন্তু চায় যে বাংলাদেশে যেভাবে হোক তারা কিন্তু এটাকে ফ্লারিশ করতে এই জায়গাটাতে। এখন যেভাবে টাকা ফান্ড হয়েছে ব্ল্যাক মানি, যদি আমি বলছি মানি, এটা তো গভর্নমেন্টেরই, আমাদের দেশের সম্পদ, যেটা বাইরে আছে কোনো না কোনো সোর্সে, সেটা যদি বাংলাদেশে ফেরত আসে, সেটা আমার জন্য মনে হয় যে খুবই ভালো একটা জিনিস হবে, যে কোনো মিনসেই হোক। মাসিফ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম দুর্বল অর্থনীতিতে বাজেটটা কেমন হওয়া উচিত এই বিষয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন বাংলার সাথেই থাকুন।